পরবর্তী 4টা ক্লাসের স্যার ম্যাডামদের শান্ত কথাবার্তায় তারা প্রথম ক্লাসের ভীতিটা কাটিয়ে উঠতে পারলেও অরুণিকা একদমই পারেনি। নিজের উপরই রাগ হচ্ছে তার। কেন শুধু শুধু এই ক্যাম্পাসেই আসলো সে? এমন তো না যে সে জানে না আহনাফ এই ক্যাম্পাসেই পড়তো। সে জেনে শুনেই ভর্তি হয়েছে, কিন্তু আহনাফ যে একদম ডিপার্টমেন্টের লেকচারার হয়ে যাবে এটা ভাবেনি অরুণিকা। ভেবেছিল এতদিনে পড়ালেখা শেষ করে দেশের বাইরেই চলে গেছে। অরুণিকা সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করে বলতে লাগলো, খুব তো বলেছিল এই দেশেই থাকবে না, তাহলে এখনো ভিটে কামড়ে পড়ে আছে কেন? এতগুলো মানুষের বদদোয়া নিচ্ছে লোকটা। আজ সবাই কতটাই না ভয় পেয়েছে তাকে। বাকি স্যাররা কত সুইট, আর আহনাফ চৌধুরী তো একটা জম। ক্যান্টিনের সামনে বসে আছে অরুণিকা। হুট করে ইমান এসে তার পাশে বসলো। অরুণিকা ইমানকে দেখে জিজ্ঞেস করলো, আপনি? হ্যাঁ আমি। কি অবস্থা? প্রথম ক্লাস কেমন গেল? অরুণিকা হতাশ কণ্ঠে বলল, বাকিগুলো ঠিক ছিল, কিন্তু প্রথম ক্লাসটা ভালো হয়নি। কেন? আহনাফ স্যারের ক্লাস ছিল, আমি একটু বাইরে বেরিয়েছি, অমনি আর ক্লাসে ঢুকতে দিল না। ইমান হেসে বলল, স্যার হিসাবে উনি খুব ডেঞ্জারাস। আপনাদের ক্লাস পায়? হ্যাঁ, সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টারে ক্লাস পেয়েছিলাম। উনি ওই বছরই লেকচারার হিসেবে জয়েন করেছিল, কিন্তু ওনার চেয়ে ভয়ঙ্কর ইরফান স্যার। উনিও গত বছর জয়েন করেছিল। অরুণিকা মলিন মুখে বলল, এই সেমিস্টারটা যাক, পরের সেমিস্টারে না পড়লেই হলো। ইমান শব্দ করে হাসলো ও বলল, স্যার কি বকেছে নাকি? ওভাবে বকেনি, কিন্তু ক্লাসের প্রথম দিন তাই একটু লজ্জা পেয়েছি। ইমান অরুণিকার চোখের দিকে তাকালো। তখনই জয়িতা এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, আহনাফ স্যার তোমাদের দুজনকে তার রুমে ডেকেছেন। ইমান আর অরুণিকা অবাক হলো। ইমান জিজ্ঞেস করলো, কেন? আমি কি জানি নাকি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দিকে তাকিয়েছিল। অদ্ভুত, বাইকে করে নিয়ে যাওয়া যাবে না সেটা না হয় মানলাম, এখন কি কথাও বলা যাবে না? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, হয়তো অন্য কোনো কারণেই ডাকছে, ক্যাম্পাসে তো এমন নিয়ম নেই। এরপর তারা দুজনেই আহনাফের কেবিনে ঢুকলো। আহনাফ চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। ইমান সালাম দিতেই অরুণিকাও তার দেখা দেখি সালাম দিল। আহনাফ ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকালো। এরপর সালামের উত্তর নিয়ে মৃদু হাসলো। ইমান আহনাফকে হাসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, স্যার ডেকেছিলেন? আহনাফ গম্ভীর মুখে বলল, এখন থেকে তোমাকেই ক্লাবের সেক্রেটারি বানাবো ভাবছি। ইমান অবাক হয়ে তাকালো। এরপর অরুণিকার দিকে তাকিয়ে আহনাফ বলল, আর তুমি বি গ্রুপের সিআর হবে। আগামীকাল এটা আমি ক্লাসে অ্যানাউন্স করব। আজকে বাসায় গিয়ে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে নেবে। বাইরে আড়ি পেতে জয়িতা আহনাফের কথাগুলো শুনছিল। সে হুট করে ভেতরে ঢুকে বলল, স্যার আসতে পারি? আহনাফ ইশারায় মাথা নাড়ল। জয়িতা ক্ষীণ কণ্ঠে বলল, স্যার আমি তো ক্লাবের সেক্রেটারি ছিলাম, ইমানকে এই দায়িত্ব কেন দিচ্ছেন? আহনাফ শক্ত কণ্ঠে বলল, তুমিই ভালো জানো আমি কেন এই দায়িত্ব তোমাকে আর দিচ্ছি না। সরি স্যার। সরি আমাকে বলতে হবে না, সরি বলার আর প্রয়োজনও নেই। তোমাকে ইভান একটা দায়িত্ব দিয়েছে আর তুমি ওটা ঠিকভাবে করতেই পারলে না। তোমার জন্য যদি আমাদের ক্যাম্পাসের রেপুটেশন নষ্ট হতো। স্যার সেই রাতে আমারও ক্ষতি হতে পারতো। তুমি পালিয়ে গিয়ে কাউকে অন্তত জানাতে পারতে। এই মেয়েটার কিছু হয়ে গেলে ক্যাম্পাসের ইমেজ নষ্ট হতো, তোমার কিচ্ছু হতো না। আর আগামী বছর থেকে ওরিয়েন্টেশন সন্ধ্যায় হবে না। ইমান বলল। থ্যাংক ইউ স্যার। জয়িতা রাগী দৃষ্টিতে ইমানের দিকে তাকিয়ে চলে গেল। ইমানও সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অরুণিকাও সুরসুর করে ইমানের পিছু পিছু বেরোতে যাবে। তখনই আহনাফ বলল, তুমি কোথায় পালাচ্ছ? অরুণিকা থমকে গেল। পেছন ফিরে আহনাফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আবার কি করলাম আমি? আহনাফ তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অরুণিকার দিকে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। অরুণিকার মনে পড়ল ইমান যাওয়ার আগে আরেকবার সালাম দিয়েছিল। অরুণিকা এবার জোর গলায় বলল, আসসালামু আলাইকুম স্যার। আহনাফ থেমে গেল। চোখ ছোট করে তাকিয়ে রইল অরুণিকার দিকে।
হৃস্পন্দন বাড়তে লাগলো অরুণিকার। তার সামনে দাঁড়িয়ে আছে আহনাব। অরুণিকার দৃষ্টি আহনাবের বুক পকেটে। সেই পকেটে একটা নীল কাগজ। অরুণিকা অনর্থক তাকিয়ে আছে সেই কাগজটির দিকে, কারণ তার আহনাবের চোখে চোখ রাখার সাহস নেই। অনেক বছর আগে সেই সাহস করতে গিয়ে তো সর্বনাশ হয়ে গিয়েছিল তার। অরুণিকা এক পা পেছোতে লাগলো, আর আহনাব ধীর পায়ে সামনে আগাচ্ছে। হঠাৎ থেমে গেল অরুণিকা। পেছনে দেয়াল। চোখ বড় বড় করে আহনাপের দিকে তাকালো সে। আহনাপের দৃষ্টি প্রখর, আর অরুণিকার বুক ধকধক করছে। সে বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। আহনাব দেয়ালের দুপাশে হাত রেখে অরুণিকার দিকে ঝুঁকে দাঁড়ালো। অরুণিকার নাকে এসে ঠেকলো সেই পরিচিত ঘ্রাণ, আর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল সেই শীতের রাত। অরুণিকার সাথে সাথেই আহনাপের বুকে হাত রেখে বলল, আপনার ক্যাম্পাসের রেপুটেশন এখন নষ্ট হচ্ছে না? আহনাফ থেমে গেল। অরুণিকা আহনাপের চোখে চোখ রেখে বলল, সেদিন ইভান স্যার তো বলেছিল সিনিয়ররা জুনিয়রকে বাইকে বসালে ক্যাম্পাসের রেপুটেশন নষ্ট হয়। কিন্তু স্যার যদি স্টুডেন্টকে তার রুমে ডেকে এনে তার কাছে ঘেঁষতে চায়, তখন কি রেপুটেশন থাকে? আহনাফের হাত মুঠো হয়ে এলো। সে অরুণিকার গাল চেপে ধরে বলল, কার সাথে কার তুলনা করছো তুমি জানো? তো আমি কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? আহনাফ অরুণিকাকে ছেড়ে দিল। এরপর চেয়ারে বসে বলল, তোমার মুখটা যাতে আমি আর না দেখি। অরুণিকা এবার আহনাফের টেবিলের উপর দু হাত রেখে আহনাফের দিকে ঝুঁকে দাঁড়িয়ে বলল, টিউশন ফি দিয়ে পড়তে আসি ক্লাসে, বাইকটা ক্লাস করতে আসিনি। তাই আমি তো মুখটা ভালোভাবেই দেখাবো। আপনি নিজের চোখ সামলে রাখা শিখবেন, মিস্টার আহনাফ চৌধুরী। অরুণিকা কথাটা বলেই বেরিয়ে পড়ল। অরুণিকা বেরোতেই জয়িতা তার কাছে এসে বলল, এই মেয়ে, তুমি স্যারের রুমে এতক্ষণ কি করছো? অরুণিকা বুকে হাত গুজে বলল, আপনি কি স্যার পিয়ন? কে স্যারের সাথে কথা বলতে আসে সেটাই চৌকিদারি করতে আসেন, নাকি পড়াশোনা করতে? শাট আপ। ইউ শাট আপ। এটা ইউনিভার্সিটি, আপনার বাবার বাড়ি না। তাই এখানে আমাকে হুমকি দিতে আসবেন না। জয়িতা ভরকে গেল অরুণিকার কথায়। সে কিছু বলতে যাবে, অরুণিকা তার আগেই চলে গেল। কানে হেডফোন গুঁজে বসে আছে অরুণিকা। রোববার ক্লাস এখনো শেষ হয়নি। আজ গোলাপি টপস পরেছে সে। টপসের গলা একটু বড়, চুলে খোপা করা, তাই ফর্সাপির দৃশ্যমান। হঠাৎ চুলে টান অনুভব করতেই পেছন ফিরে তাকালো অরুণিকা। সামনের মানুষটিকে দেখে চমকে উঠল সে। সামনের মানুষটি তার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। অরুণিকার ঠোঁটে ফুটে উঠল হাসি, আর চোখে ভিড় করতে লাগলো জল। মানুষটি তার পাশে এসে বসলো। অরুণিকার চুল বাতাসে উড়ছে। সে খোপা করতে করতেই বসে পড়ল মানুষটির পাশে। মানুষটি বলল, চুল খোলা রাখ, তোর পিঠ দেখা যাচ্ছে। সবাই কি ইমন রহমানের মতো ভদ্র হয় নাকি? অরুণিকা চুল খোলা রেখে চোখ মুছে জিজ্ঞেস করল। তুমিও কি এখানে স্যার? শব্দ করে হাসলো ইমন, ব্যঙ্গ করে বলল, এত মেধাবী না আমি। তুর্য বলল তুই নাকি নতুন ভর্তি হয়েছিস এখানে। অরুণিকা তুর্যের নাম শুনে মুখ ছোট করে ফেলল। ইমন বলল, কিরে গাল ফুলিয়ে ফেলেছিস কেন? অরুণিকা ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল। আহনাফ আর তাহমিদ কেমন আছে? ইমন হাসলো আর বলল, সবাই ভালো আছে। তুমি কি শুধু আমার সাথে দেখা করতে এসেছো এখানে? হ্যাঁ। অরুণিকা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে। হঠাৎ উঠে দাঁড়ালো ইমন। অরুণিকা ইমনের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল ক্যাম্পাসের ক্যান্টিনে তুর্য, আহনাফ আর ইভান এসে বসেছে। অরুণিকা আর কিছু বলল না, মাথা নিচু করে চলে গেল সে। ইমন অরুণিকাকে আর থামালো না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণিকার যাওয়ার দিকে। দক্ষিণা হাওয়ায় ভেজা চুল ছড়িয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অরুণিকা। দ্বীপপোহরে প্রখর রোদ আর সদ্য স্নাত ভেজা চোখের পল্লব স্পর্শ করে দিচ্ছে। অরুণিকা তাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সামনে কারো উপস্থিতি অনুভব করতেই অরুণিকা চোখ খুলে দেখল ইমান। বুকে হাত গুজিয়ে অরুণিকার সামনে দাঁড়িয়ে আছে সে। অরুণিকা এদিক ওদিক তাকিয়ে বসল। আপনি? ইমান অরুণিকার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল। তুমি? অরুণিকা ঘুরে রেলিংয়ের উপর দু হাত রেখে দাঁড়ালো। কোনো কথা বলছে না সে। ইমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
অরুণিকা বুঝতে পারছে ইমানের অভিপ্রায়। সে আর চোখে তাকালো ইমানের দিকে। সাদের রেলিংয়ের উপর একটা বই। ইমানের চোখ গেল বইটির দিকে, কৌতূহলী কণ্ঠে বলল। শতাব্দী ব্যাপী শাসন। অরুণিকার দৃষ্টিও এবার বইয়ের দিকে আটকালো, আর সাথে সাথেই বইটি হাতে নিয়ে নিল। ইমান অরুণিকার দিকে ফিরে বলল। বই পড়ো তুমি? অরুণিকা মাথা নাড়ালো। ইমান আগ্রহী স্বরে বলল। কি আছে এখানে? কবিতা। ওয়াও, কবিতা পড়ো? বলেই হাসলো ইমান। অরুণিকা ভ্রু কুঁচকে বলল। হাসার কি আছে? আমার কবিতা টবিতা ভালো লাগে না। তাহলে লিটারেচার পড়ার কি দরকার ছিল? অন্য ডিপার্টমেন্টে ভর্তি হতে পারতেন। ইমান ঠোঁট কামড়ে তাকিয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকার নাক লাল হয়ে গেছে। ইমান তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করল। রাগ করেছো? অরুণিকা মাথা নাড়ল। ইমান এবার ক্ষীণ হেসে বলল। আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, হয়নি, তাই আমার কাছে এটাই অপশন ছিল। সাবজেক্ট চয়েস ইংলিশ চলে আসে। এত ইউনিট থাকার পরেও এখানে? আসলে বাবার দয়া এখানে। আমার নিজের কোনো মতামত নেই। আমার ইচ্ছার মূল্যও কেউ দেয় না। আমি ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছি, বাবা ডাক্তার ছেলে চেয়েছে, ওটা হতে পারিনি। তাই এক বাক্যে বলেছে আর খরচপাতি দেবে না। সবচেয়ে কম খরচে আর্টস থেকে পড়াশোনা করে বের হওয়া যায়, দ্যাটস ইট। আমার কাছে আর্টসের সবচেয়ে কুল সাবজেক্ট ইংলিশ মনে হয়েছে। ইমানের কথায় অরুণিকা অন্যমনস্ক হয়ে গেল। ইমান তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল। কি ভাবছো? অরুণিকা ক্ষীণ হেসে বলল। সবার গল্পটা এরকমই হয়। আমার সাথে কি কারো মিল হয়ে গেল নাকি? অরুণিকা এবার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, বলল। আমার কাজিন, ওরও ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, কিন্তু চাচু ওকে ডক্টর বানাতে চেয়েছিল। তাই ও জেদ করে একদম আর্টসে ভর্তি হয়ে গেছিল। বলেছিল পড়াশোনা শেষে এই দেশ ছেড়ে চলে যাবে, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। আসলে আমার দাদা ডাক্তার, বাবাও ডাক্তার ছিল, চাচুরাও সবাই ডাক্তার। অদ্ভুত ফ্যামিলি আমার। ওদের দৃষ্টিতে ছেলে হলেই ডাক্তার হতে হবে, আর মেয়ে হলে? পড়াশোনা শেষে বিয়ে দিলেই হলো। তোমাকেও বিয়ে দিয়ে দেবো নাকি? না, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কেন? বাবা মারা যাওয়ার পর কেউ আমাকে রাখতে চায়নি। কথাটি বলতে বলতেই অরুণিকার চোখ ছলছল করে উঠল। ইমান অরুণিকার হাত ধরে বলল। তুমি ঠিক আছো? অরুণিকা চোখ মুছে বলল। আমি ঠিক আছি। এরপর ইমানের হাতের দিকে তাকিয়ে হাত সরিয়ে নিল। ইমান দাঁত খিচিয়ে বলল। সরি। ইটস ওকে। যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করি। হ্যাঁ। তোমার ফ্যামিলির কেউ তোমাকে রাখতে চায়নি, তাহলে এরা কারা যাদের সাথে তুমি থাকছো? আমার মামি, আমার একমাত্র মামাতো বোন, আচ্ছা, তোমার মামা কোথায়? বাইরের দেশে। রুহানি তোমার মামাতো বোন? হ্যাঁ। ভালো তো, কিন্তু মেয়েটা খুব চঞ্চল। হ্যাঁ, ও ওরকমই, কিন্তু খুব মিষ্টি, আমার অনেক অনেক কেয়ার করে। তোমার ফোবিয়া নিয়েও খুব চিন্তিত থাকে। অরুণিকা হাসল, বলল। হ্যাঁ। তোমার এমন ফোবিয়া কখন থেকে? এটা তো মারাত্মক সমস্যা। অরুণিকা ইমানের প্রশ্ন শুনে তার দিকে চকিত দৃষ্টিতে তাকালো। এরপর সেকেন্ড খানেক ইমানের চোখের দিকে তাকিয়ে থেকে বলল। আপনাকে আমি প্রথম দেখেছি ভর্তি হয়ে বের হওয়ার সময়। ইমান একগাল হাসল, কপাল চুলকে বলল। আমিও। এরপর মনে মনে ভাবল। অ্যান্ড লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল। কিন্তু অরুণিকার কথায় মুহূর্তেই তার মুখে গ্রহণ লাগলো। অরুণিকা বলল। কিন্তু প্রথম দিন আপনাকে দেখে বখাটে ভেবেছিলাম আমি। হাতে বেল্ট, গলায় চেন, চোখে সানগ্লাস। অরুণিকা এই বলে বই হাতে নিয়ে সামনে হাঁটা লাগালো। ইমান নিজের মাথায় নিজেই গাঁটটা মারল। সে অরুণিকার পাশে হাঁটতে যাবে, তখনই রুহানি হনহনিয়ে ছাদে এসে বলল। অরু। ইমানকে দেখে থেমে গেল সে। বুকে হাত গুজে এগিয়ে এসে বলল। আমার বোনের সাথে কি? অরুণিকা আর ইমান দুজনেই চোখ বড় বড় করে তাকালো। রুহানি অরুণিকাকে টেনে একপাশে এনে ইমানকে উদ্দেশ্য করে বলল। দূরে গিয়ে দাঁড়ান। একদিন সাহায্য কেন চাইলাম, অমনি গলায় ঝুলে পড়েছেন। আপনার দ্বারা সাহায্যের দন্ত সও তো হয়নি, আসছে খেজুরে গল্প করতে। অরুণিকা মুচকি হেসে ইমানের দিকে তাকালো। ইমানের চোখ মুখ শুকিয়ে গেছে। সে ক্ষীণ কণ্ঠে বলল।
কি করলে খেজুরে গল্প করার অনুমতি পাবো? নো নেভার, আমি অনুমতি দিচ্ছি না। কেন? এমনিতেই আমার খেজুরের গল্পের জন্য আপনাকে যোগ্য মনে হচ্ছে না। এই বলে রুহানি অরুণিকার হাত ধরে তাকে নিয়ে চলে গেল। ইমান শুকনো মুখে বলল, এ তো দেখছি মামাতো বোন নয়, স্বয়ং মা। এদিকে পাশের ছাদে দাঁড়িয়ে আছে 6জন যুবক, সবার মুখে মাস্ক, একজনের হাতে গিটার। এতক্ষণ তাদের দৃষ্টি অরুণিকা আর ইমানের দিকে স্থির ছিল। তাদের মধ্যে 3 জনের হাত মুঠো হয়ে আছে, কিন্তু রুহানি ছাদে আসতেই তাদের 3 জনের হাতই আলগা হয়ে গেল। তারা এবার একে অপরের দিকে তাকিয়ে ছাদের অন্য পাশে চলে গেল। অরুণিকা ভার্সিটির জন্য বাসা থেকে বের হতে গলির মুখে এসে থমকে দাঁড়ালো। রুতবা তার বাসা থেকে বেরিয়ে অরুণিকার পাশে এসে দাঁড়িয়ে বলল, চল রিক্সা দেখি। কিন্তু অরুণিকাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। কি হলো? এরপর অরুণিকার চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আরে উনি তো আমাদের অ্যাডভাইজার ইভান স্যার। ক্লাস পেয়েছি সোনার? অরুণিকা চুপ করে আছে। রুতবা আবার বলল, আরে আহনাফ স্যারও তো আছে দেখছি, উনি তো তোদের অ্যাডভাইজার। অরুণিকা এখনো চুপ করে আছে। রুতবা এবার ভ্রু কুঁচকে বলল, অরু দেখ দেখ, রহস্য ব্যান্ডের ভোকালিস্ট তুর্য শেখও এখানে। এরা এখানে থাকেন নাকি? আর তাদের সাথে বাকিরা কারা? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুর্য শেখ গলির চায়ের দোকানে বসে আছে। কত বড় সেলিব্রিটি, আর টঙের দোকানে বসেছে, ভাবা যায়? রুতবা কি ভেবে নিজের বাসার দিকে তাকিয়ে বলল, আমাদের পাশের ফ্ল্যাটে যে 6জন ব্যাচেলর এসেছে, এরাই কি তারা? অরুণিকা অবাক হয়ে তাকালো রুতবার দিকে। মনে মনে ভাবল, এই শহরে নিজস্ব বাড়ি থাকার পরেও এরা বাসা ভাড়া নিয়ে থাকে কেন? পরক্ষণেই অরুণিকার সেদিনের রাতের কথা মনে পড়ে গেল। মনে মনে ভাবল, সেদিন রাতে আমাকে সেই বখাটেদের হাত থেকে কি আহনাফই বাঁচিয়ে বাসায় নিয়ে এসেছিল, নাকি অন্য কেউ? না না না, আহনাফ কখনোই হবে না। এটা আমার ভ্রম। আহনাফ চৌধুরী আমাকে কেন বাঁচাবে? হি হেটস মি, আই অলসো হেট হিম। সে তো চায় আমি আরো কলঙ্কিত হই। আমাকে সে কখনোই বাঁচাবে না। রুতবা অরুণিকাকে ধাক্কা দিয়ে বলল। স্ট্যাচু হয়ে গেলি কেন? অরুণিকা বলল, কত মানুষ চা খেতে বসে, আর তোর মনে হচ্ছে এরাই সেই ব্যাচেলর? আরে গিটারের শব্দ পেয়েছি, আর চশমা পরা ভাইয়াটাকে অনেকবার ছাদে দেখেছিলাম, আবার এখানেও একসাথে বসে আছে, তাই বললাম আর কি। আমাদের ব্যাচেলারও 6জন এসেছে শুনেছি, এখানেও 6জন। আচ্ছা এসব বাদ দে, চল সামনে যাই। এই বলে রুতবা অরুণিকার হাত ধরে সামনের চায়ের দোকান পার করার সময় দোকানের সামনে দাঁড়িয়ে জোরে সালাম দিয়ে বলল, স্যার আপনারা এখানে থাকেন? রুতবার কণ্ঠে ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। উপস্থিত 6জনেরই চোখ আটকে গেল অরুণিকার দিকে। ইমন রুতবাকে জিজ্ঞেস করল, আমি রুতবা, ইভান স্যারের স্টুডেন্ট। ইভান শক্ত স্বরে বলল। ক্যাম্পাসে যাও, এখানে কেন দাঁড়িয়ে আছো? রুতবা ইভানের ঝাঁঝালো কথায় লজ্জা পেয়ে গেল। মাথা নেড়ে অরুণিকাকে না নিয়ে সামনে চলে গেল। অরুণিকা নিচের দিকে তাকিয়েছিল। রুতবাকে চলে যেতে দেখে সে এক নজর পাশে তাকাতেই আহনাফের সাথে চোখাচোখি হলো। এরপর এক দৌড়ে রুতবার পাশে চলে গেল। অরুণিকা চলে যেতেই তুর্য বলল, ঝটকা। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো তুর্যের দিকে। ইমন বলল, ওই দেখা যায় তেঁতুল গাছ, ওই আমাদের বাসা, ওইখানেতে বাস করে ছোটি ব্যাঙের ছানা। তাহমিদ শাহরিয়ার ভ্রু কুঁচকে তাকালো ইমনের দিকে। তাহমিদ শান্ত মেজাজের যুবক, ভাবুক আর নিজের মধ্যেই ব্যস্ত থাকে সব সময়। সে গম্ভীর মুখে বলল, তুই অন্তত এসব বেসব বলে ছড়াকে অপমান করিস না। রাইট, তুই তো অনেক বড় ছড়ার লেখক, কিন্তু আমি এসব ছড়া টড়া বুঝি না। আমার যেমন ইচ্ছা তেমনই ছড়া বলবো। তুর্য ইশারায় ইমনকে চুপ হতে বলল। ইমন চুপ হয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি? তুর্য কিছু একটা ইশারা করল। ইমন ভ্রু কুঁচকে মাথা ঝুঁকিয়ে পাশে তাকিয়ে দেখল আরাফ চৌধুরী শক্ত মুখে বসে আছে। আরাফ আহনাফের চাচাতো ভাই। সে অনেক শান্ত, আবার রাগীও বটে।
এই মুহূর্তে তার শক্ত মুখখানায় ফুটে উঠেছে ভয়ঙ্কর রাগ, আর তার মুখের দিকে তাকিয়ে কেউ আর টু শব্দ করার সাহস পেল না। নীরবে চা শেষ করে দোকান থেকে বেরিয়ে পড়ল তারা। আহনাফ ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো।